একবারের মনের মধ্যে যদি আমি দেখি যে খেলাই খেলতে চাও তোমরা, তাহলে আমি 13টা গরিবের চেয়ে দিব, আমি হয়ে দিলাম। আমি আসছিলাম শুকনা খাবার নিয়ে, আমার একজন বলছে ভাতের ব্যবস্থা করে দিয়া যান। আরে মুজিব কর তো সেই কর, যে কর লাগাইলে পরে মানুষ আর মৃত্যুর ভয় পাওয়ার কথা না। আমি আওয়ামী লীগের দালালি, এর চেয়ে বাইরে যাওয়ার কোনো সুযোগ আমার নাই। মুসলিমের যে মামলা, এই মামলাটা আমি শেখ হাসিনার নজরে পড়ার জন্য করছি। মীর কাসেম আলীর আমরা ফাঁসির ব্যবস্থা করতেছি, যদি কোনো কারণে আওয়ামী লীগ ফল করে তাইলে আমি আপনাদেরকে সাক্ষী দিয়ে যাচ্ছি, আমরা তো বাঁচবই না। আপনারা যারা আমেরিকাতে আছেন, কোনোদিন যদি বাংলাদেশে যান, আপনাদেরও বহু নাম লিস্টেড আছে, আপনারাও বাঁচবেন। জানি অনেক মানুষই প্রশ্ন তুলেছেন যে আমি কিভাবে আমেরিকা আসলাম বা আমার বাচ্চা কিভাবে আমি আমেরিকাতে পড়াচ্ছি। শুরু করিতেছি মহান আল্লাহর নামে, যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু। আমি যখন ছাত্রলীগ করি, আমার নামেও উনি বিভিন্ন জায়গায় তদবির করে আমাকে নেতা হওয়ার জন্য সুপারিশ করেছেন। কিন্তু আজকে এমন এক নৈতিক সংগ্রামে পড়ছি যে যিনি আমার নেতা নিজেই এখন যদি জায়গা দখল করা শুরু করেন, তাও আবার বনের জায়গা। জননেত্রী শেখ হাসিনা আমার নেতা, আমি আওয়ামী লীগের দালালি, এর চেয়ে বাইরে যাওয়ার কোন সুযোগ আমার নাই। আরে মুজিব কর তো সেই কর, যে কর লাগাইলে পরে মানুষ আর মৃত্যুর ভয় পাওয়ার কথা না। জুডিশিয়াল ইনজাস্টিস এটা কোনোভাবে হইতে পারে না। মানুষ জুডিশিয়ারিতে যায় এই কারণে না, যায় তার প্রোটেকশন চাওয়ার জন্য, একটা মানুষের নিরাপত্তার জন্য মানুষ জুডিশিয়ারিতে যায়। কালকে বোধহয় এই সিমন নিয়ে রাত 2টা পর্যন্ত যে বড় একটা আলোচনা হলো যে আমাদের অ্যাপ্রোচটা কি হবে, তারপরে কি আসবে, কোনখানে গিয়ে এটা সাক্ষী এটা শেষ হয়ে যাবে, এই যে এইসব যে আলোচনাটা, মালুক ভাইয়ের ভাষাতে এটা হলো যে আওয়ামী লীগের আর কি মানে শিক্ষা, যে আমি রাজনীতির শিক্ষা আর কি, যে নিজের গুরুত্বটা দেখানোর জন্য বলছে যে আমরা এরকম চিন্তা করতেছি, আমরা আপনার পরে আমরা শ্বশুর ঘরে রাখবো না, এটা করবো না সেটা করবো না। মালুক ভাইয়ের কথা অনুযায়ী উনি চেষ্টা করছে, কিন্তু দেখা ইশারা দিছে, কিন্তু উনি এইটা সুলতানা আপা খুবই রিঅ্যাক্ট করেছে। এই জিনিসগুলো এখন তো আমরা ওনার সামনে, এখন তো ওনাকে তো আমরা অলমোস্ট বাদ, মানে এরপরে তো আরো কোর আলোচনা হবে আর কি, যেগুলো আসলে রিয়েলি এই কেসে আমরা কোন কোন পয়েন্ট আর্গু করবো, কোন কোন পয়েন্ট আসবে, কিভাবে এটাকে কনস্ট্রাক্ট করা হবে, এইসব আলোচনা তো তখন মানে ডিফিকাল্ট হয়ে যাবে। যেহেতু সময় দিতে পারতেছি না, এখানে বসে বসে রাষ্ট্রীয় কোষাগার থেকে বেতন নেওয়াটা আমার কাছে অনৈতিক মনে হচ্ছে। আমি দাঁড়াবো, আমি বসাই দেবো না, কোনো আপত্তি নেই। কোন চাপের মুখে আমি পদত্যাগ করলাম কিনা, সরকার কোনোভাবে আমাকে বাধ্য করেছেন কিনা। ধরেন আমার পরিবারও একটু চিন্তিত যে আমি এখন মানে আগে তো জানেন যে আপনার প্রসিকিউটর হিসেবে প্রায় 1 লাখ টাকা বেতন পাইতাম, এখন আমি বেতন পাবো না। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে আগে আমাকে একজন গানম্যান দেওয়া হতো, এখন আর ওই পুলিশ আমার সাথে থাকবে না। ধরেন আমি অল্প অল্প করে আজকে 24তম সেতুর কাজ করতেছি, হয়তো আগামী সপ্তাহে যদি কিছু টাকা ইনকাম হয় তাহলে হয়তো 25তম সেতু করবো, আরো আরেক জায়গায় কাঠের সেতু। 1 লক্ষ টাকা খরচ করে আমি একটা ব্রিজ বানাইছি। আমি শুধু দেখাইতে চাই যে আমরা চাইলে কতটা পরিবর্তন করতে পারি। ইদানিং অনেক মানুষই প্রশ্ন তুলেছেন যে আমি কিভাবে আমেরিকা আসলাম বা আমার বাচ্চা কিভাবে আমি আমেরিকাতে পড়াচ্ছি। আপনারা জানেন যে টিপ কাণ্ডে যার চাকরি গেছে হচ্ছে গিয়ে আপনার একজন পুলিশ কনস্টেবলের, তিনি নাকি আমার কাছে আসছিলেন, আমি নাকি তারে দুরু দুরু করে বিদায় করে দিছি। এটা আমি অনেক বড় অপরাধ করছি, একটা ভিডিওতে দেখানো হয়েছে আর কি। আর এই যে ওসি মুয়াজ্জেমের বিষয়ে বলা হয়েছে, এই টিপ কাণ্ডের কনস্টেবল সাহেব আমার কাছে 3 বার আসছেন। প্রথমবার যখন আসছেন আমি তো ওনারে বিনা পয়সায় বলছি যে আপনার
যদি কোনো কারণে পানিশমেন্ট আপনার উপর বেশি হয়ে থাকে আপনি আইজিপি মহোদয় বরাবরে অ্যাপ্লিকেশন করেন। উনি আমার এই অ্যাডভাইজের কারণে অ্যাপ্লিকেশন করছেন। এটা সম্পূর্ণ বানোয়াট এবং ভিত্তিহীন, কারণ উনি আজ পর্যন্ত আমাকে কোনো রুল দেওয়ার চেষ্টা করি নাই, এমনকি তার কাছে আমার কোনো কাগজপাতিও নাই যে আমি রুলের জন্য তার একটা কাগজপাতি দিব, এমন কোনো কাগজপাতিও দেয়নি। উনি আবার আসছেন, আইসা বলছি যে আপনার একটা মানুষের সিম্পিতি আপনার উপর আছে, আপনি চেষ্টা করে দেখেন আপনার চাকরিটা ফেরত পাইতে পারেন, আমি আপনার একটা রুল নিয়ে দেওয়ার চেষ্টা করব। আমি নাকি ওনার কাছে 3 বার গিয়েছিলাম এবং তারই পরামর্শে আমি নাকি বলে মাননীয় আইজি মহোদয় স্যারের কাছে একটা লিখিত আবেদন দিয়েছি, যেটা সম্পূর্ণ ভিত্তিহীন বানোয়াট। কারণ আমি আজ পর্যন্ত আইজি স্যার বরাবর কোনো আবেদন করি নাই এবং তার কোনো রিসিভ কপিও আমার কাছে নাই। এবং আপনারা যদি সন্দেহ হয় আপনারা পুলিশ হেডকোয়ার্টারে খোঁজ নিয়ে দেখতে পারবেন যে চাকরিচ্যুত কনস্টেবল নাজমুল তারেক কি কোনো আবেদন দিয়েছে কিনা, যেটা ব্যারিস্টার সুমন সাহেব বলছে সম্পূর্ণ মিথ্যা বানোয়াট। তারপরে তৃতীয়বার আসছেন, আইসা আপনারা এই ভিডিওতে দেখছেন, এই ভিডিওতে আপনারা অর্ধেক ভিডিও দেখছেন। এটা আমার দুঃখের বিষয় হচ্ছে কি, এই ভিডিওতে আমি স্পষ্ট ওনারে বলছি যে এইখানে চাকরি গেছে আপনার, আপনি কেন এরকম একটা ছোট বাচ্চা আর আপনার বউ নিয়ে সামনে নিয়ে আসছেন, এটা তো শরীয়ত বিরোধী। আপনি তো একজন হুজুর মানুষ, আপনি এইভাবে দাঁড়ে দাঁড়ে এই বউ বাচ্চা নিয়ে ঘুরতে পারেন না। আমি বলছি যে আপনি যদি আরেকদিন বউ বাচ্চা নিয়ে আসেন আপনি আমার কাছে আসবেন না, আপনি কখনই আমার কাছে আসবেন না। যদি বউ বাচ্চারে কষ্ট দিচ্ছেন কেন আপনি? আর এইটারে বানানো হয়েছে কি জানেন, আমি নাকি তারে নাকি বিদায় করে দিছি, এর চেয়ে কষ্টের কিছু হইতে পারে না। উনি আমাকে বলছিল যে আমার বউ ছেলে পেলেকে আমি কেন কষ্ট দিচ্ছি, আপনি হুজুর মানুষ শরিয়াত বিরোধী কেন চলেন। আসলে ওনার কাছ থেকে শরিয়াতে কিছু শিকার আমি মনে করি যে নাই, কারণ যদি শরিয়াত শিকার মতন থাকতো তাহলে আজকে নবীর সুন্নাত দাড়ি তার মুখে থাকতো। তার কাছ থেকে এই কথা মানায় না। এবং আমি নিরাপত্তাহীনতায় ভুগতেছিলাম, যার জন্য ঢাকা আসতে আমার ওয়াইফ ছাড়া আমার কেউ ছিল না, বিধায় আমি আমার ওয়াইফকে পরিপূর্ণ পদ্মার সহিত তার কাছে নিয়েছি এবং আমাদের ফ্যামিলির দুর্দশার কথা তাকে তুলে ধরার জন্য গিয়েছিলাম। এবং আপনারা জানেন যে আমি ঢাকাতে একা থাকায় আমি নিরাপত্তাহীনতায় ভুগি, যার জন্য আমি আমার ওয়াইফকে নিয়ে গিয়েছিলাম। আমার ওয়াইফকে আপনারা দেখবেন পদ্মার সহিতই নিয়ে গেছি। ব্যারিস্টার সুমন সাহেব বলে আপনাদের বাচ্চাদের কষ্ট দিলে আমার কাছে আসবেন না। আসলে উনি এরকম মানবতার কথা বলে নাই, ওনার কাছে গিয়েছিলাম, উনি খুব খারাপ ব্যবহার করছে। উনি বারবার বলছেন আমার সাথে ফোনে, আমার পিএস এর সাথে ফোনে কথা বলে বলছেন আমি নাকি ওনার সাথে দেখা করি নাই, 3 বার নাকি উনি গেছেন, আমি নাকি চিটারের মতো, উনি আমার চিটারও বলার চেষ্টা করছেন। এইভাবে যদি হয় তাহলে ভিডিওটা আসলো কিভাবে, উনি আমার সাথে দেখা করলেন কিভাবে? ভিডিওটা যে আসছে উনি আমার সাথে দেখা করছেন। উনি বলছিল যে ওনার চেম্বারে যাওয়াতে, এবং ওনার নাম্বার দিয়ে আমি চেম্বারে যোগাযোগ করি চেম্বারে যাওয়ার জন্য। চেম্বারে যেয়ে ওনার এপিএস বলে যে স্যার এখন ব্যস্ত, আসতে পারবে না। তারপরে আবার তার সাথে দেখা করতে পারি না। পরবর্তীতে লাস্টে একটা অডিও ক্লিপ ভাইরাল হয়েছে দেখবেন, তাতে লাস্টেও তিনি আমার সাথে দেখা করেনি। দাদা ওই যে আমি সুমন স্যারের সাথে একটু দেখা করতে গেলাম, আজ কদিন ধরে তো দড়ির পরে আছি, দেখাই করতে পারতেছি না। বাসায় গেলাম তাও দেখা করতে পারলাম না। হ্যাঁ, আমার তো একটু কথা। স্যার তো হাইকোর্টে নাই, বাসায় চলে আসে। স্যার কখন গেছে? এই তো ঘন্টাখানে। আচ্ছা, আমার এই যে বাসায় যেতে গেলো, বাসায় গেলাম, বাসার তো আবার হইলো যে বাসায় দেখা করবে না। আসলে তার ফেসবুকে বিভিন্ন লোক তার প্রতি সন্তুষ্ট বিদায়, তার ভালো কর্ম বিদায় আমার একটু তার সাথে দেখা করতে গেছে, কিন্তু স্যার আমার সাথে দেখাই করলো না, বুঝলাম না। এই কনস্টেবল সাহেবের মনের মধ্যে যদি 2 নাম্বারই না থাকে, তাইলে আমার অনুমতি ছাড়া ভিডিও আরেকজনের কাছে দিচ্ছেন, আমার অনুমতি ছাড়া আমার পিএস এর সাথে যে ফোন ওইটা উনি রেকর্ড করছেন, রেকর্ড করে অন্য সব লোকের কাছে পাঠাইছেন, এটা একটা বিরাট বড় অপরাধ। এবং মনের মধ্যে ওনার 2 নম্বরই না থাকলে, মানে আমি আপনার সাথে ফোনে কথা বলে যদি আমার মনের মধ্যে যদি 2 নম্বরই না থাকে, তাহলে এটা আমি কখনোই আমি এইভাবে রেকর্ড করবো না, রেকর্ড করে মানুষকে দিয়ে দিব না। জানেন উনি যে অপরাধ করছেন, ঠিক ওসি মুয়াজ্জেমের মতো আমি ইচ্ছা করলে মামলা করলে ওনার 8 বছরের সাজা হইতে পারে, কিন্তু এইসব কাজ আমি করবো না। যে দেশের মন্ত্রী প্রতিমন্ত্রীদের অডিও ক্লিপ ভাইরাল হয়, ভিডিও ক্লিপ ভাইরাল হয়, সে জায়গায় আমি তো নগণ্য। এবং ওই জায়গায় এই ভিডিও কে করছে আমি জানি না, এই বিষয়ে আমি বলতে পারবো না। এবং অডিও ক্লিপ কোথা থেকে ফাঁস হয়েছে এটাও আমি বলতে পারবো না। আরেকটা কথা বলতে চাই, আমার কাছে গোপন কিছু নিউজ আছে যে জায়গায় ব্যারিস্টার সুমন সাহেব এবং লতা সমদ্দার
ব্যারিস্টার সুমন সাহেবের সাথে যোগাযোগ করে একটা মামলার প্রস্তুতি নিচ্ছে। আপনারা জানেন সত্য কথা কি বলা অপরাধ, একটা আইনজীবীর কাছে একজন অসহায় লোক, মজলুম লোক যাবে, এটাই স্বাভাবিক। সে আমাকে আইনি পরামর্শ দেওয়া উচিত ছিল এবং ভদ্রভাবে আমার সাথে আচরণ করা উচিত ছিল। আমি কারোর মান সম্মান ক্ষুণ্ণ করার জন্য কোনো কথা বলবো না। এবং তারা যে মামলার হুমকি দিচ্ছে, সেই মামলায় 8 বছর জেল হবে, এটা কতটুকু যুক্তিসঙ্গত বাংলাদেশের জনগণের কাছে আমার প্রশ্ন। কারণ আজকে যখন সত্য প্রকাশ হচ্ছে তখন বারবার আমার কণ্ঠস্বর চেপে ধরা হচ্ছে, সত্যকে বাকরুদ্ধ করা হচ্ছে। কেন বাংলাদেশে এইটা কেন? একজন মানুষ, আমার মৌলিক অধিকার, আইন পাওয়ার মৌলিক অধিকার আমার সংবিধান অনুযায়ী, আমার ব্যক্তিগত আইন পাওয়ার ক্ষমতা আমার আছে, প্লাস এইটা আমার হক। আরেকটা জিনিস আপনাদেরকে বলতে চাই যে নুসরাতের ঘটনায় বলা হয়েছে যে এই যে 19 জনের যে আসামি ফাঁসির আদেশ শোনানো হয়েছে, এইটাতে আমার সাথে জড়ানো হয়েছে। দেখেন, এই মামলা ফেনীতে হয়েছে, এই মামলার সাথে আমি কোনোভাবে জড়িতই না, অথচ আমারে দেখানো হয়েছে এটার মধ্যে আমি জড়িত। আমি ধন্যবাদ জানাচ্ছি পিবিআই কে। আমার জীবনে এত সুন্দর স্পষ্ট অল্প সময়ের মধ্যে এরকম রিপোর্ট আমি দেখিনি। নুসরাতের যে মামলা, এই মামলাটা আমি শেখ হাসিনার নজরে পড়ার জন্য করছি। Now, football. দেখো আমি এখন এদিকে মারমু, কইয়া কিন্তু মারা হইতাছে। এদিকে মারমু কিন্তু। বাংলাদেশে ভালো মানুষকে তো আপনারা জন্মাইতেও দেন না, আপনারা বাঁচতেও দিবেন না।